কিনা সেটাই ভেবে পাচ্ছে না। ঘরের ভিতরে লাইট জ্বলছে, তাহলে কি তার মা এখনো জেগে আছে? দরজায় হাত রাখতেই শুনতে পেল বাবার কণ্ঠ। শালা, কিছু খেয়ে নাও, সকাল থেকে না খেয়ে আছো, এবার তো তোমার শরীর সত্যি খারাপ করবে। শালা বেগম কিছুই বললো না, চুপ করে শুয়ে আছে। শালা আরজান কিছুতেই এসব মানবে না, তুমি এসব জিদ না করে খেয়ে নাও। এতক্ষণে শায়লা বেগম দীর্ঘশ্বাস ছাড়লো। আমি বোধহয় বেশি খেয়ে ফেলেছি, তাই না? আসলে মা তো যখনই ভাবে মেয়েটার জীবন শেষ হয়ে যাবে, তখনই আমার চারপাশ অন্ধকার হয়ে যায়, কিছুই ভাবতে পারি না। আজমল চৌধুরী স্ত্রীর কথা শুনলেন, বলার মতো কিছুই পেলেন না। বললেন, সবে নিয়তি শায়লা, ওর ভাগ্যতে যদি সুখ না থাকে, আমরা হাজার চেষ্টা করেও সুখ এনে দিতে পারবো না। দরজার বাহির থেকে বাবা মায়ের কথা কিছুই বুঝতে পারলো না আরজান। সে কি করবে বুঝতে পারছে না। তার মায়ের ইচ্ছে এই মেয়েটিকে বাড়িতে রাখবে, রাখুক, কিন্তু তাই বলে ওকে কেন বিয়ে করতে হবে? আরজান যে চাইলেও বিয়ে করতে পারবে না, সে এক অন্য কারণ। সে যে অন্য কাউকে ভালোবাসে, সে কথা কখনো কাউকে বলাই হয়নি। তার আগে রিমাকে ঠকিয়ে দেশে সেই অন্য কাউকে বিয়ে করে নেওয়াটা মেয়েটার সাথে যে কত বড় অন্যায় হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আরজান কি তার মনের কথা বলতে পারবে তার মা বাবাকে? জানতে চাইলে গল্প শেয়ার করে চোখ রাখুন। গল্পটির ভাবনা ও পরিচালনার অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ। আমি শুনেছি প্রতিটা সফলতম ব্যক্তির পেছনে একজন নারীর হাত থাকে। হ্যাঁ, আজ আমার এই সফলতার পেছনে একজন নারীর হাত আছে। তবে সেই নারী আমাকে এই সফলতা অর্জন করতে কখনো উৎসাহ দেয়নি, কোনো সহযোগিতা করেনি, বরং তার অবহেলা, ঘৃণা এইসবই আমাকে বাধ্য করেছে সফল হতে। আজ আমি যা কিছু হয়েছি তার জন্য তোমার সেই ডিভোর্সের বড় অবদান রয়েছে। তাইশা সাইদের হাত ধরে বলল, আচ্ছা আমরা কি আবার একসাথে হতে পারি না? সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে পারি না? আমি তোমার কথা ভুলতেই পারছি না কিছুতেই। সাইদ উচ্চস্বরে হেসে ফেললো, তারপর বলল, আমি জানতাম কখনো কোনো পুরুষের অনুগত স্ত্রী হতে পারে না। তুমি সবসময় বেকার কাউকে খুঁজতে থাকো। সেদিন আমি বেকার ছিলাম, তাই আমাকে ছেড়ে 50,000 টাকার দামের একটা ছেলেকে বিয়ে করলে। আর যখন দেখছো সেই বেকার ছেলেটার কোটিপতি বস, তখন আবার আমার গলায় ঝুলতে চাচ্ছ, যেটা কিনা অসম্ভব। কারণ এটাই আমার প্রতিশোধ। তুমি এভাবেই সারা জীবন আফসোসের আগুনে চলবে। তানিশা বারবার পা ধরে ক্ষমা চাইতে লাগলো সাইদের। আর সাইদ যেন আজকে বিজয়ের হাসি হাসতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ কখন তাকে কোন অবস্থান দান করেন কেউ জানে না, তাই কাউকে তার নিচু অবস্থানের জন্য দায়ী করে অপমানিত করবেন না। পারলে তাকে সফল হতে উৎসাহ দিন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ। আরাফাত বেয়ারাটাই, ওকে যদি লতার সঙ্গে বিয়ের কথা বলা হয়, বাড়িতে বোমা পড়বে। উনি মনে মনে ছোট ছেলেকে ভয় করেন। এই বাড়িতে অর্থ সম্পদের অভাব নেই, তবে অভাব আছে শান্তির। মলিন মুখে বসে আছে চরণিকা। অপমানিত হয়ে এই বাড়িতে পড়ে থাকার মতো মেয়ে ও না। দুদিন আগেও লতাকে নিজের বোনের মতো ভালোবাসতো, কতবার কত রকম সাহায্য করেছে। সেই মেয়েকে এখন ওকে দেখে মুখ ঘুরিয়ে চলে যায়। নিজের স্বামীর বিয়ে দেখতে কোনো মেয়েরই ভালো লাগবে না। রাজীব মায়ের রুম থেকে বের হয়ে চরণিকার ঘরে আর আসেনি। কোন মুখে আসবে? শুধু শুধু অশান্তি হবে। লোকটা বাইরে সামলাতে দক্ষ হলেও ঘর সামলাতে অপারগ, এটা চরণিকার ভালো করে জানা। চোখ দুটো ছলছল করছে। এই কেমন যন্ত্রণায় হৃদয় পড়ছে। কাজকর্মে হাত উঠছে না, রাত জেগে খাওয়া হয়নি। চরণিকার হাতেই এতদিন রান্না বান্নার দায়িত্ব ছিল, কিন্তু হঠাৎ বাড়ির পরিবেশ বদলে গেছে। সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখলো রান্না প্রায় শেষ। আমিনা বেগম লতাকে রান্না শেখাচ্ছে। সেটা দেখার পর থেকে আর ভেতরে যাওয়ার সাহস হয়নি। মনের মধ্যে ঝড় চলছে, যদি সত্যি বিয়ে হয়ে যায়, সত্যি কি তাহলে এই সংসার অন্যের হাতে চলে যাচ্ছে? তবে কি সত্যি রাজীব অন্য কারো হয়ে যাবে? ভয়ে বুকটা কেঁপে উঠলো চরণিকার। সম্মানিত ভিউয়ার্স, চরণিকার জীবন কথা আরো জানতে চাইলে গল্প শেয়ার করে দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করুন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।